নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব মঞ্জিল সেনের লেখা গুপ্তধন রহস্যের তৃতীয় অধ্যায়। জাস্ট a minute। ক্রমে যতই বৎসর অতিবাহিত হইতে লাগিল, আমি দুর্দান্ত হইয়া উঠিলাম। আমার প্রচণ্ড শক্তি, সাহস এবং হিংস্রতায় আমার সঙ্গীরা পর্যন্ত আমাকে সমীহ করিয়া চলিত। প্রথম সুযোগেই আমি নিজের দল গড়িলাম। কালী ডাকাতের নিষ্ঠুরতার কাহিনী এতই ব্যাপৃত হইয়াছিল যে তাহার নাম শুনিলেই গৃহস্থের হৃৎকম্প হইত। এই সময় বাংলার নবাব আলীবর্দী খাঁ কঠোর হস্তে দস্যুতা দমন করিতে সচেষ্ট হইলেন। বেগতিক দেখিয়া আমার মতো অনেক সর্দার দল ভাঙিয়া শান্তিপূর্ণ জীবন নিরাপদ গণ্য করিল। দীর্ঘকাল দস্যুতায় লিপ্ত থাকায় আমার প্রচুর সম্পদ হইয়াছিল। আমি নামমাত্র মূল্যে জঙ্গল সমাকীর্ণ এই অঞ্চলের দখল লইয়া বসতি স্থাপনের সচেষ্ট হইলাম। কালী ডাকাত জমিদার কালীচরণ নামে খ্যাত হইল। জমিদারির পরিধি বিস্তৃতির সঙ্গে সঙ্গে আমি অনুগত প্রজাবসতির প্রতি দৃষ্টি রাখিয়াছিলাম। সুখেই দিন অতিবাহিত হইতেছিল, কিন্তু ঈশ্বর কেন আমার অতীতের অপরাধ ক্ষমা করিবেন? কত মানুষের আমি সর্বনাশ করিয়াছি, সর্বস্ব অপহরণ করিয়াছি। কত অসহায়া রমণীর কাতর মিনতি অশ্রুজল আমি পায়ে ঠেলিয়াছি। তাহাদের অভিশাপ কি বৃথা হয়? তাহাদের অভিশপ্ত নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ আমাকে অহোরাত্র যেন অগ্নিদগ্ধ করিতেছে। আমি দিব্যচক্ষে দেখিতেছি আমার বংশে অভিশাপ লাগিয়াছে। আমার জ্যেষ্ঠ পুত্র, আমার স্নেহের দুলাল কালীকৃষ্ণ উন্মাদ হইয়া গিয়াছে। কনিষ্ঠ পুত্র কৃষ্ণমোহন একটি নাবালক পুত্র রাখিয়া অকালে ইহলোক ত্যাগ করিয়াছে। আমার নয়নের মণি কালীতারা দেখিয়া শুনিয়া বিবাহ দিয়েছিলাম, কিন্তু জামাতা একটি পাষণ্ড। তাহার অত্যাচারে আমার নয়নের পুত্তুলি একটা কন্যা রাখিয়া ঊর্ধ্বধনে প্রাণ বিসর্জন দিয়াছে। তাহার নাবালক পুত্রটির পূর্বেই অপঘাতে মৃত্যু হইয়াছিল। শোকে দুঃখে আমার স্ত্রী ভগ্ন হৃদয়ে প্রাণ ত্যাগ করিয়াছিলেন। অভিশাপ, অভিশাপ, আমার বংশে ঘোর অভিশাপ লাগিয়াছে। ইহা শুধু আমার কৃতকর্মের ফল। যেসব ঘৃণ্য অপরাধ আমি করিয়াছি তাহার ক্ষমা নাই, তাই ঈশ্বর আমাকে জীবিত রাখিয়া দগ্ধাইয়া মারিতেছেন। আমার বংশে প্রদীপ দিতে যদি কেহ বাঁচিয়া থাকে, যদি আমার মৃত্যুর সহিত
এই করাল অভিশাপের পরিসমাপ্তি ঘটে, তবে তাহার নিকট আমার একান্ত অনুরোধ, সে যেন তাহার পূর্বপুরুষের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করে। সামান্য সমবেদনা, এক ফোঁটা অশ্রু, তাহা হইলেই আমার আত্মা শান্তি লাভ করিবে। ইহার অধিক কিছু আমার কাম্য নহে। পরিশেষে আমার উত্তরসূরিদের জ্ঞাতার্থে একটা তথ্য লিপিবদ্ধ করিতেছি। লুণ্ঠিত সম্পদই আমার বংশে অভিশাপ বহন করিয়া আনিয়াছে, এই বিষয়ে আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুতরাং এই সম্পদ ভোগে না আসিয়া বরং অভিশাপ রূপে দেখা দিবে, ইহাই আমার আশঙ্কা। তথাপি আমি উহার সামান্য অংশ একটি গুপ্তস্থানে লুক্কায়িত রাখিলাম। আমার এই জবানবন্দির শেষ পৃষ্ঠায় সাংকেতিক ভাষায় উহার প্রকৃত অবস্থান বর্ণিত আছে। যদি আমার কোনো বংশধর ভাগ্যবান হন, তবে তিনি উহা উদ্ধার করিয়া ভোগ করিবেন, ইহাই আমার অন্তিম ইচ্ছা। কিন্তু সাবধানে, যদি বংশের অভিশাপের অবসান না ঘটিয়া থাকে, তবে বিষবৎ উহা পরিত্যাজ্য। সাং ভাগ্যহত কালীচরণ রায়। রামশঙ্কর বাবু পড়া শেষ করলেন। ঘরে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। তারপর রামশঙ্কর বাবুই জবানবন্দি শেষ পৃষ্ঠা খুলে মেলে ধরলেন। প্রথমেই একটা কবিতা। রণে দিল ভঙ্গ, সুবল না ছাড়ে সঙ্গ, লক্ষণ ভাই বল কোথা পাই, পুরাইধার সাধ আর কেহ নাই, রজনী পোহালো বিদায় লয়ে যাই। এরপর কাগজের ওপর পটু হাতে আঁকা পরপর কতকগুলো ছবি। ছবিগুলো পরের পাতায় দেখানো হয়েছে। অজয় রামশঙ্কর বাবুর দিকে তাকিয়ে বলল, এই কাগজটা আমার কাছে রাখতে পারি? রামশঙ্কর বাবু একটু ইতস্তত করে সম্মতি জানালেন। অজয় সযত্নে কাগজটা ভাঁজ করে পকেটে পুরল। তারপর চশমা খুলে রুমাল দিয়ে কাঁচ মুছতে মুছতে বলল, একটা জিনিস স্পষ্ট হলো। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। এখন বোঝা যাচ্ছে। অজয় আবার বলল, কালীকিঙ্করের পদবি হলো মল্লিক। তারাসুন্দরী ও কৃষ্ণকান্ত মল্লিকের ছেলে এবং আপনার জ্ঞাতি। আমার যে খামটা পেয়েছি তাতে কালীকিঙ্করের নামের পর পদবীর প্রথম অক্ষর ম আছে, বাকি সব পুড়ে গেছে। ওটা যে মল্লিকের আদ্য অক্ষর, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। চমৎকার! রামশঙ্কর বাবু সপ্রসন্ন কণ্ঠে বলে উঠলেন, তুমি বড় হলে নিশ্চয়ই মস্ত বড় গোয়েন্দা হবে। এই বয়সেই তোমার যা বুদ্ধি! এই সাংকেতিক লিপিটাই কালীকিঙ্কর আপনার কাছ থেকে আদায় করতে চেষ্টা করেছিল। অজয় যেন একটু চিন্তা করতে করতে বলল, আমার মনে হয় কালীচরণ রায়ের জামাতা অঙ্গনমোহন মিত্র
যেমন করেই হোক এটার কথা জানতে পেরেছিলেন এবং তিনি তার মেয়ে জামাইকে তা জানিয়ে গিয়েছিলেন। সেই সূত্রেই কালীকিঙ্কর ওটার অস্তিত্বের কথা জেনেছে এবং ওটা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কে কে ওখানে? কে কে ওখানে? সুভাষ হঠাৎ চেঁচিয়ে উঠল আর চমকে মুখ ফেরালো সবাই। ছায়ার মতো যেন একটা মুখ সরে গেল জানলার ওপাশ থেকে। সকলে ছুটে বাইরে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। চিন্তিত মুখে আবার সবাই ঘরে ফিরে এলো। অজয় সুভাষকে জিজ্ঞেস করলো, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, সুভাষ জবাব দিল, কালীকিঙ্কর ছাড়া আর কেউ নয়। কালীকিঙ্কর তবে গ্রাম ছেড়ে যায়নি, কিন্তু সে আছে কোথায়? অজয়ই এই প্রশ্নের জবাব দিল, বলল, আমরা কি বোকা? আমরা কি বোকা? পুরনো জমিদার বাড়িতে আজ দিনের আলোয় আমাদের ঢু মারা উচিত ছিল। আমরা ধরেই নিয়েছিলাম কালকের ঘটনার পর কালীকিঙ্কর তার অনুচরকে নিয়ে ওখান থেকে সরে পড়েছে। ও জায়গাটা ওদের পক্ষে মোটেই আর নিরাপদ নয়। তবু যখন ওরা ওখানেই আস্তানা গেড়েছে, তা থেকে আমরা ধরে নিতে পারি সহজে হাল ছেড়ে দেবার লোক ওরা নয়। রাত হয়ে গেছে, তাই ঠিক হলো পরের দিন ওরা লোকজন নিয়ে পুরনো জমিদার বাড়ি হানা দেবে। পরদিন সকালে সুভাষ আর নরেন অজয়দের বাড়ি গিয়ে দেখে সেখানে হইচই পড়ে গেছে। অজয়কে নাকি পাওয়া যাচ্ছে না। খুব ভোরে ওর মা দেখতে পান ঘরের দরজা খোলা, বিছানায় অজয় নেই, আর সেই সঙ্গে বিছানার চাদরটাও উধাও। জানালার কাঠের দুটো গরাদ ভাঙা অবস্থায় বাইরে মাটিতে পড়ে আছে। সুভাষ আর নয়নের মাথায় যেন বাজ পড়ল। অজয়কে কে বা কারা গুম করেছে তা স্পষ্ট, কিন্তু সে কথা ওরা বলে কি করে? সমস্ত ব্যাপারটা যে ভীষণ গোপনীয়। ওরা তক্ষুনি ছুটল রামশঙ্করের বাড়ি। তিনি নিশ্চয়ই একটা পরামর্শ দিতে পারবেন। ওদের মুখে সব শুনে রামশঙ্কর বাবুও মাথায় হাত দিলেন। সাংকেতিক লিপিটা গত রাত্রিরে অজয় নিয়ে গিয়েছিল। কালীকিঙ্কর নিশ্চয়ই জানলার ওপাশ থেকে সেটা লক্ষ্য করেছে আর ওটা হস্তগত করার উদ্দেশ্যেই বন্দি করেছে অজয়কে। সুভাষ আর নরেন তক্ষুনি পুরনো জমিদার বাড়ি চড়াও হবার জন্য লাফিয়ে উঠল। রাতারাতি অজয়কে নিয়ে বেশি দূরে কোথাও কালীকিঙ্কর যেতে পেরেছে বলে মনে হয় না। রামশঙ্কর বাবুও ওদের সঙ্গে যাবেন বললেন। তার জন্যই অজয় বিপদে পড়েছে, সুতরাং তারও এ ব্যাপারে একটা দায়িত্ব আছে। সুভাষরা অবশ্য তাতে খুশি হলো। প্রতিপক্ষকে ওরা খাটো করে দেখতে চায় না। বলা যায় না, রামশঙ্কর বাবুর সাহায্য হয়তো কাজে লাগতে পারে। রামশঙ্কর বাবু চট করে তৈরি হয়ে সঙ্গে একটা লাঠি নিলেন। লাঠিটার প্রান্ত টান দিতেই খুলে গেল। বেরিয়ে এলো একটা ইস্পাতের ফলা। রামশঙ্কর বাবু বললেন, ওটাকে বলে গুপ্তি। পথে ঘাটে বিপদে পড়লে
আত্মরক্ষার মোক্ষম অস্ত্র। তিনি আরো বললেন, তার বাবার খুব শিকারের শখ ছিল, একটা বন্দুক কিনেছিলেন, সেটা এখনো আছে। রামশঙ্কর বাবুও মাঝে মাঝে পাখি শিকারে বেরিয়ে পড়েন, দরকার পড়লে ওটা নিতে তিনি দ্বিধা করেন না। তিনজনে বড় বড় পা ফেলে ভগ্নস্তূপের দিকে হাঁটা দিল। এবার আমরা গত রাত্রে ফিরে যাই। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে অজয় ওর ঘর বন্ধ করে নকশাটা নিয়ে বসলো। এখানে অজয়দের বাড়ির একটু বিবরণ দেয়া যাক। গ্রামাঞ্চলে পাকা দালান কোঠার বদলে অনেক সময় টিনের চালার ঘরবাড়ি চোখে পড়ে। গাঁথুনি আর দেয়াল হয়তো শক্ত মাটির আর চালাটা টিনের, কাঠের কড়িবর্গা। অজয়ের মূল ঘরটা ছিল পাকা গাঁথুনি, টিনের চালা। ওই ঘরের একপাশে রান্নাঘর। রান্নাঘরের দেয়াল মাটির আর চালা খড়ের। সামনে মস্ত উঠোন। উঠোনের ওপাশে রাস্তার ধারে আর একটা টিনের চালার ঘর, পাকা গাঁথুনি। ওটা হলো অজয়ের বাবার ডিসপেন্সারি এবং বৈঠকখানা। বড় ঘরের কাছেই আর একটা ছোট ঘর। লেখাপড়ার সুবিধের জন্য অজয় একাই এই ঘরটা ব্যবহার করে। রাতে শোয়। কলঘর একটু দূরে। প্রত্যেকটি ঘর কিন্তু আলাদা। অজয়ের ঘরের দরজা জানলার ফ্রেম কাঠের হলেও পাল্লা কিন্তু টিনের। জানালার গরাদ পলকা কাঠের। আসলে ওদের ওখানে চোর ডাকাতের ভয় কোনোদিন ছিল না। অনেক রাত পর্যন্ত নকশাটা নাড়াচাড়া করে ওটাকে টেবিলের ড্রয়ারে রেখে শুয়ে পড়ল অজয়। মাথার সামনে জানলাটা খোলাই ছিল। ওর ঘুম গভীর, তবু হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কার যেন মৃদু চলাফেরার শব্দ। কে? ঘুম জড়ানো গলায় বলে উঠল ও। সঙ্গে সঙ্গে থেমে গেল সেই শব্দ। পর মুহূর্তে একটা শক্ত হাত চেপে ধরল ওর মুখ। নিপুণ ক্ষিপ্রতায় বিছানার চাদর দিয়ে ওকে পেঁচিয়ে ফেলল কেউ। অজয় যেন দম বন্ধ হয়ে আসছে। নিশীথ রাতের আগন্তুক অবহেলায় কাঁধে তুলে নিল ওকে। তারপর দরজার খিল খুলে মিলিয়ে গেল বাইরের গাঢ় অন্ধকারে। বাইরের খোলা হাওয়ায় অজয় খানিকটা স্বস্তি পেল। চাদরে জড়াবার ফলে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। হাফসি যে ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সে বিষয়ে ওর মনে কোনো সন্দেহ ছিল না। নিজেকে বড় বোকা মনে হতে লাগলো অজয়ের। রামশঙ্কর বাবুর ঘরের জানলায় কালীকিঙ্করের উঁকি মারার ঘটনা থেকেই সাবধান হওয়া উচিত ছিল ওর। নকশাটা যে ওর কাছে আছে তা নিশ্চয়ই নজরে পড়েছিল কালীকিঙ্করের, এবং তিনি যে ওটা হস্তগত করার জন্য শেষ চেষ্টা করবেন এ সম্ভাবনা ওর মনে যে কেন আসেনি সেটাই আশ্চর্য। চাদরটা বিচ্ছিরিভাবে মুখের সঙ্গে জড়িয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর এক সময় দু চোখে অন্ধকার নেমে এলো অজয়ের। জ্ঞান ফিরে পাবার পর অজয় দেখল
ও একটা জীর্ণ ঘরের ভাঙাচোরা মেঝের উপর শুয়ে আছে। ওর পাশেই একটা পুরনো খবরের কাগজের ওপর বসে গভীর মনোযোগ দিয়ে সেই নকশাটা দেখছেন কালী কিঙ্কর। অজয় উঠে বসলো। সঙ্গে সঙ্গে কালী কিঙ্কর নকশাটা পকেটে পুরে ফিরে তাকালেন ওর দিকে। একটু তাচ্ছিল্যের হাসি এসে বললেন, কি হে ডেপো ছোড়া, মূর্ছা ভাঙলো? আগে মূর্ছা যাবার জন্য আমি সত্যি দুঃখিত। অজয় মিষ্টি হেসে বলল, মরে যে যায়নি এই ঢের। ভয় নেই, হয়তো শেষ পর্যন্ত তোমাকে মরতেই হবে, গম্ভীর মুখে বললেন কালী কিঙ্কর। সে কি? মুখে ছদ্ম ভয়ের ভাব ফুটিয়ে তুলল অজয়। আমি যে মা বাবার একমাত্র ছেলে। চুপ কর, আর ডেপমি করতে হবে না। কালী কিঙ্করের গলায় রাগের সুর। একটু থেমে তিনি আবার বললেন, কাল রাতে তোমাদের কথাবার্তা আমি শুনেছি। তোমার বুদ্ধি আছে স্বীকার করছি। আমার মা হলেন তারা সুন্দরী, বাবা কৃষ্ণকান্ত মল্লিক। গুপ্তধনের নকশার কথা আমি জানতে পারি কালীতারার স্বামী অঙ্গনমোহনের লেখা একটা চিঠি থেকে। চিঠিটা প্রসন্ন গুহ এবং শ্রীকান্তর হাত ঘুরে আমার বাবার কাছে আসে। তার মুখেই আমি সব জানতে পারি। ছোটবেলায় দারুণ দারিদ্র্যে আমার দিন কেটেছে। দুবেলা পেট ভরেও ভাত জোটেনি। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই গুপ্তধন যেমন করেই হোক আমি উদ্ধার করব। তাছাড়া রামশঙ্করের কি অধিকার আছে ওই গুপ্তধনে? সে তো কালীচরণের আদিবংশের কেউ নয়। কিরণ শঙ্কর অপুত্রক ছিলেন, তাই তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কালীচরণের বংশের ধারা শেষ হয়ে গেছে। কিরণময়ীর স্বামী মৃগাঙ্ক হালদারের আলাদা বংশ। ওই ধনে তাদের সন্তানের যা অধিকার, আমার তা হবে না কেন? কালীচরণের একমাত্র মেয়ে কালীতারা হলেন আমার মায়ের ঠাকুমার মা। কালী কিঙ্কর চুপ করলেন। উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? অজয় হঠাৎ প্রশ্ন করল। আপনাকে আগে কখনো দেখিনি তো। তোমার কৌতূহলটা দেখছি বড্ড বেশি। একটু ব্যঙ্গের কণ্ঠে জবাব দিলেন কালী কিঙ্কর। একটু চুপ করে থেকে তিনি আবার বলতে থাকেন, কোথায় না ছিলাম। জীবিকার জন্য হেন কাজ নেই যে করিনি। শেষের দিকে বোম্বে ছিলাম। সেখানেই সমরুর সঙ্গে আমার দেখা। বেচারা ভীষণ একটা বিপদে পড়েছিল।
আমি ওকে সেই বিপদ থেকে বাঁচাই। তারপর থেকেই ও আমার সঙ্গ আর ছাড়ে না। এমন অনুগত সহচর সচরাচর ভাগ্যে জোটে না। আমার জন্য ও হাসি মুখে মরতে পারে। অজয়ের এতক্ষণে খেয়াল হলো হাফসি ঘরে নেই। কালীকিঙ্কর বোধহয় ওর মনের কথা বুঝতে পারলেন। বললেন, এখান থেকে পালাবার চিন্তা মনে ঠাঁই দিও না। সমরু নিচে পাহারায় আছে। তাছাড়া আমার চেহারাটা তো দেখছো। আমাকে কাবু করতে তোমার মতো গন্ডাখানেক ছেলের দরকার হবে। অজয় একটু নড়ে চড়ে বসে বলল, একটু আগে আপনি বলেছিলেন শেষের দিকে আপনি বোম্বে ছিলেন। আপনার পেশাটা জানতে পারি? তোমার ধৃষ্টতা কম নয় দেখছি। কালীকিঙ্কর ভ্রুকুটি করলেন, তারপর হেসে বললেন, অবশ্য তোমাকে বলতে বাধা নেই। জেনেই বা আমার কি ক্ষতি তুমি করবে? কেই বা তোমার কথা বিশ্বাস করবে? বোম্বে হলো স্মাগলারদের, অর্থাৎ যারা চোরাই মালের কারবারি, তাদের স্বর্গরাজ্য। আমরাও সেই ব্যবসাই ছিল। বেশ চলছিল, কিন্তু একজন শত্রুতা করে পুলিশের কাছে আমার নামে লাগিয়ে দিল। তারপর থেকেই আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তারপর মৃদু হেসে বললেন, একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে। না হলে এই গুপ্তধন উদ্ধারের কাজে হয়তো আর আশাই হতো না। অন্ধকার ক্রমেই ফিকে হয়ে আসছে। পূবের আকাশে যেন একটু লাল ছোপ। অজয় ভালো মানুষের মতো বলল, এখন কটা বাজে স্যার? কালীকিঙ্কর একটু সন্দেহের চোখে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কেন? অজয় সরল মানুষের মতো বলল, ওরা এসে পড়বে তো, তাই জিজ্ঞেস করছিলাম। কালীকিঙ্কর এবার সোজা হয়ে বসলেন। দু চোখের দৃষ্টিতে যেন বিদ্যুৎ ঝলকালো। বললেন, কি বলতে চাও তুমি খুলে বলো, নয়তো সত্যিকার বিপদে পড়বে। আপনাকে কাল রাতে জানালায় দেখে আমরা বুঝেছিলাম আপনি এখানে আস্তানা গেড়েছেন। অজয় মৃদু হেসে বলল, আর সাংকেতিক লিপিটাই আপনার টার্গেট। আমাদের কথা হয়েছে ভোর হলেই আমার বন্ধুরা আমার কোনো বিপদ হয়েছে কিনা সেই খোঁজে আমাদের বাড়ি যাবে। ওখানে আমাকে না পেলে লোকজন নিয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ওরা। এতক্ষণে বোধহয় ওরা আমার বাড়ি পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই এ জায়গাটা লোকজনে ভরে যাবে। আপনাদের পালাবার আর পথ থাকবে না। অজয়ের কথা শেষ না হতে কালীকিঙ্কর লাফিয়ে উঠলেন। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। অজয়ের দুই গালে সজোরে দুটো চড় মেরে খুব তাড়াতাড়ি তিনি নিচে চলে গেলেন। পর মুহূর্তে ফিরে এলেন হাফসিকে নিয়ে। হাতে সময় নেই, তাই এ যাত্রা তুমি বেছে গেলে। অজয়কে লক্ষ্য করে বললেন কালীকিঙ্কর, তবে জেনে রেখো, আমার পেছনে লাগলে তোমরা কেউই রেহাই পাবে না। দয়া মায়া আমার অভিধানে লেখা নেই। তার নির্দেশে সমরু অজয়কে আষ্টে পৃষ্ঠে বেঁধে মাটিতে ফেলে রাখল। সুভাষরা যখন ওখানে পৌঁছল, তখন ওই বন্ধনের মধ্যেও অজয় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রামশঙ্কর বাবুর বাড়ি এখন হেডকোয়ার্টার্স।
বাড়িতে অজয়কে খানিকটা ছলনার আশ্রয় নিতে হয়েছিল। ও বলেছিল জানালার পলকা গরাদ ভেঙে ঘরে চোর ঢুকেছিল। ও টের পেয়ে হাঁক দিতেই চোর দরজা খুলে পালিয়ে যায়। অজয় চাদরটা গায়ে জড়িয়ে তাকে তাড়া করেছিল, একেবারে পুরনো জমিদার বাড়ি পর্যন্ত। সেখানেই চোরটা গা ঢাকা দিয়েছে। কাউকে না ডেকে একা একা অমনভাবে চোরের পেছনে ছোটার জন্য বাড়ির সবাই অজয়কে খুব গালমন্দ করেছিল। যদি কিছু হয়ে যেত। আজকে আমি গল্পটা এখানেই থামাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি এই গল্পের চতুর্থ পর্ব নিয়ে আসব। যদি আমার গল্প পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।